জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট নম্বর 42 অর্থাৎ 42 নম্বর মক টেস্ট। তো অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 41 পর্যন্ত যেটা মক টেস্ট আছে এই চ্যানেলটারই প্লে লিস্টে আপলোড করে দিয়েছে, সেখান থেকে দেখে না থাকলে অবশ্যই দেখে নাও। এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সেখান থেকেও দেখতে পারবে। সেরা 30টি প্রশ্ন আলোচনা করব। তো পরীক্ষা খুবই সামনে, 1 মার্চ, আর গ্রুপ ডি যেটা দেওয়া আছে সেটা 8 মার্চ, ঠিক আছে? তো সময় খুব বেশি নেই। তো এই যে মক টেস্ট যেটা আছে সেটা যত বেশি পারবে দেখলে খুবই উপকার হবে, ঠিক আছে? তো চলো শুরু করি। আচ্ছা, এক্ষেত্রে বলে রেখে যে আমরা যে টোটাল যে 20 স্পেশাল মক টেস্ট তৈরি করেছিলাম সেটা মাত্র 39 টাকা। এই দেখতে পাচ্ছ, মাত্র 39 টাকা টোটাল 20 মক টেস্ট। সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী জিকে থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং থাকবে। সময় খুব কম। তো যারা পারচেস করতে চাইছো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোনপে নাম্বার দেওয়া আছে এখানে পেমেন্ট করে তারপরে মেসেজ করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। তো সময় খুবই কম, 20টা আছে। প্রত্যেক দিন যদি 5টা করে প্র্যাকটিস করো তো 4 5 20 4 দিনে হয়ে যাবে, ঠিক আছে? তো সময় খুব বেশি নেই। তো অবশ্যই কমেন্ট করবে তোমরা। আর মক টেস্টগুলো দেখবে, আর মক টেস্টগুলোর কোয়ালিটি বা মক টেস্ট যে কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলো খুবই একদম যে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন দেওয়া আছে। তো চলো শুরু করি আজকের মক টেস্ট। তো প্রতিবারের মতো সেকশন 1-এ আছে ইংলিশ, টোটাল প্রশ্ন থাকবে 10টি। তো চলো শুরু করি প্রথম প্রশ্ন। দ্য ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে, দ্য কোর্ট হ্যাজ অ্যাবজর্বড হিম ড্যাশ অল চার্জেস। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে। দ্য কোর্ট হ্যাজ অ্যাবজর্বড হিম ড্যাশ অল চার্জেস। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অফ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অফ। কারণ কি? কারণ এই যে অ্যাবজলভ যেটা দেওয়া আছে না, এই অ্যাবজলভ অফ মানেই হচ্ছে অফিসিয়ালি ডিক্লেয়ার করা কাউকে যে সামওয়ান ফ্রি ফ্রম গিল্ট, মানে দোষারোপ যেটা আছে এই দোষ থেকে কাউকে মুক্তি দেওয়া, এই যে স্বীকারোক্তি এটাকেই বলা হয় কি ডিক্লেয়ার করা, এটাকেই বলা হয় অ্যাবজলভ অফ, ঠিক আছে? বা পানিশমেন্ট বা দোষ থেকে মুক্তি দেওয়াকেই বলা হয় কি অ্যাবজলভ, এই অ্যাবজলভ অফ বলা হয়, ঠিক আছে? মনে রাখবে এটা। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি 2 নম্বর। 2 নম্বর আবার এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে হি ইজ সো ড্যাশ দ্যাট হি বিলিভস এভরিথিং পিপল টেল হিম। তাহলে কি বলছে? হি ইজ সো ড্যাশ দ্যাট হি বিলিভস এভরিথিং পিপল টেল হিম। তাহলে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, আচ্ছা বাকি 4টা অপশন দেখলি ক্রেডিবল। এই যে ক্রেডিবল দেওয়া আছে, ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য। এগুলো পারলে তোমরা লিখে রাখবে, ঠিক আছে? ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। গলিবল যেটা দেওয়া আছে না, এই এই যে গুলিবল, এই গুলিবল মানে হচ্ছে সহজে বিশ্বাস করে ফেলে এমন কেউ ব্যক্তি, ঠিক আছে? সহজে বিশ্বাস করে ফেলে বা সরলভাবে প্রতারিত হয় তাকে বলে। সেন্সিবল মানে হচ্ছে বিবেক বা বুদ্ধিমান। আর পসিবল মানে হচ্ছে সম্ভাব্য বা বিশ্বাসযোগ্য মনে হয়। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গলিবল, ঠিক আছে? বলে এমন কোনো ব্যক্তি, সহজ সরল ব্যক্তি যাকে লোকে সহজেই বোকা বানিয়ে দেয় তাকে আমরা বলছি কি গলিবল, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি গলিবল হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে? হি ইজ সো গলিবল, যে এতই সহজ বা সরল, দ্যাট হি বিলিভস এভরিথিং, সে সব কিছুই বিশ্বাস করে নেয়, পিপল টেল হিম, মানে লোকে যা বলে তাই বিশ্বাস করে নেয়। তাহলে এতটাই সে সহজ সরল ব্যক্তি বা সহজ সরলভাবে তাকে লোকে প্রতারিত করে দেয়। তাহলে এক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বরে এসছে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। সিনোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ, ব্যালিকোস। তাহলে এই যে ব্যালিকোস দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এর আগে প্রথমে আমাদের কোশ্চেনের মিনিং জানতে হবে যে ব্যালিকোস যেটা দেওয়া আছে এর এর মিনিং কী। তাহলে ব্যালিকোসের মিনিং হচ্ছে যুদ্ধবাজ, ঠিক আছে? যুদ্ধবাজ। আরেকটু যদি দেখি তাহলে হয়ে যাবে কলহপ্রিয়, মানে ওই শান্তি পছন্দ করে না এরকম কিছু, তাকে আমরা বলছি কলহ, মানেই হচ্ছে অশান্তি। আর এই যুদ্ধবাজ এটা হচ্ছে ব্যালিকোস। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? পিসফুল তো হবে না, এটা হয়ে যাচ্ছে অ্যান্টোনিয়াম। তাহলে ফ্রেন্ডলি হবে না, কোয়াইটও হবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অ্যাগ্রেসিভ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 4 নম্বর। 4 নম্বরে এসছে আবার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ ক্যাকোফনি, ঠিক আছে? তাহলে এই যে ক্যাকোফনি দেওয়া আছে, ক্যাকোফনির মিনিং আগে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফনি বলে রাখি এটা 2টি ওয়ার্ড দিয়ে তৈরি। একটা হচ্ছে ক্যাকো, একটা হচ্ছে ক্যাকো, আর একটা হচ্ছে ফোন, ঠিক আছে? তাহলে আমরা জানি ফোন মানে কি? ফোন মানে হচ্ছে সাউন্ড, ফোন মানে সাউন্ড। আর ক্যাকো মানে হচ্ছে ব্যাড, ক্যাকো মানে ব্যাড বা খারাপ। তাহলে এই দুটার যে সিম্পল মিনিং হচ্ছে সেটা হচ্ছে কর্কশ শব্দ, ঠিক আছে? কর্কশ আওয়াজ বা কর্কশ শব্দ, ঠিক আছে? অর্থাৎ খারাপ আওয়াজ, যেটা কুৎসিত আওয়াজ, সেটাকে আমরা বলছি ক্যাকোফনি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি সঠিক উত্তর কী হয়ে যাবে? সিনোনিম হার্স নয়েস, ঠিক আছে? হার্স নয়েস। অপশান বি। বুঝাতে পারলাম? এরপরে আসছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আসছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ইবুলিয়েন্ট।
তাহলে এই যে ইবুলিয়েন্ট যেটা দেওয়া আছে, ইবুলিয়েন্টের অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে। তাহলে ইবুলিয়েন্ট মানে কি? ইবুলিয়েন্ট মানে হচ্ছে অত্যন্ত আনন্দিত বা উচ্ছ্বসিত। আচ্ছা সিম্পল বলি, অত্যন্ত আনন্দিত, ঠিক আছে, অত্যন্ত আনন্দিত। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করছে, হ্যাঁ, বিপরীতার্থক শব্দ। তাহলে এক্ষেত্রে কী হবে? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর অত্যন্ত আনন্দিত, তার অপোজিট হয়ে যাবে ডিপ্রেস, অপশান বি, অপশান বি, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের স্কোর কত হচ্ছে ওটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। 6 নম্বর দেখি, 6 নম্বরে এসছে আবার অ্যান্টোনিয়াম ল্যাকনিক। ল্যাকনিক বহুবার পরীক্ষায় এসছে এটা, এই ল্যাকনিকটা। তাহলে ল্যাকনিক যেটা দেওয়া আছে, এই ল্যাকনিক মানে কি? ল্যাকনিক মানে হচ্ছে অল্পভাষী বা সংক্ষিপ্ত। ল্যাকনিক মানে হচ্ছে অল্পভাষী বা সংক্ষিপ্ত, ঠিক আছে। তাহলে চারটা অপশন দেখে নিই। ব্রিফ, এটা হচ্ছে কি এর সিনোনিম। শর্ট, এটা হচ্ছে সিনোনিম। কোয়াইট, এটা হচ্ছে সিনোনিম। তাহলে হয়ে যাচ্ছে কি ভার্বোস। ভার্বোস মানে হচ্ছে শব্দবহুল। ভার্বোস মানে কি? শব্দবহুল। শব্দবহুলও হবে বা বাচালও হবে, ঠিক আছে, শব্দবহুল বা বাচাল। তাহলে হয়ে যাচ্ছে কি ভার্বোস, অপশান এ। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বরে দেওয়া আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ অ্যালামনাস, ঠিক আছে। তাহলে এই যে অ্যালামনাস যেটা দেওয়া আছে না, এই অ্যালামনাসের কারেক্ট প্লুরাল ফর্ম কী হবে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অ্যালুমনি, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যালুমনি, অপশান বি। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর কি বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ হোয়াইট এলিফ্যান্ট ইজ এ পজিশন হুইচ ইজ, মানে এটা আমাদের জানতে হবে। এই হোয়াইট এলিফ্যান্ট যেটা দেওয়া আছে, এই হোয়াইট এলিফ্যান্টের মিনিং কী হবে, ঠিক আছে। তাহলে এই হোয়াইট এলিফ্যান্টের মিনিং কী হবে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক এই যে ইডিয়ম যেটা দেওয়া আছে, এই হোয়াইট এলিফ্যান্ট এর মিনিং কী হবে? তাহলে এর মিনিং হচ্ছে কি কস্টলি বাট ইউজলেস, ঠিক আছে। এই যে কস্টলি, ও এখানে অপশানটা চেঞ্জ হয়নি। আচ্ছা এটার মিনিংটা আমি বলে দিচ্ছি। এটা মানে মিনিং হয়ে যাচ্ছে কি কস্টলি বাট ইউজলেস, ঠিক আছে। এটা আন্ডু হয়ে গেছে, ঠিক আছে, আন্ডু হয়ে গেছে, আগেরটার থেকেই থেকে গেছে। তো এটা মনে রাখবে যে কস্টলি বাট ইউজলেস হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তা 8 নম্বর এখানে কমপ্লিট হলো। এরপরে আসছি, এই চলে এসছে আমরা 9 নম্বরে। তাহলে এই 9 নম্বরে আমরা দেখে নেব। 9 নম্বরে এসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে কী বলছে? ওয়ান হু পজেস ম্যানি ট্যালেন্টস, ঠিক আছে, যে অনেক ধরন বা অনেক ট্যালেন্ট যে থাকে, যার মধ্যে থাকে, অধিকার করে থাকে, তাকে আমরা কি বলি? তাহলে এই যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ভার্সাটাইল, ঠিক আছে। ভার্সাটাইল মানে হচ্ছে কি বহুমুখী, যে বহুমুখী প্রতিভার অধিকারী তাকে আমরা বলি কি ভার্সাটাইল। তাহলে এটা হয়ে যাবে কি ভার্সাটাইল, বহুমুখী প্রতিভার অধিকারী। বুঝতে পারলাম, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর কি বলছে? হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে লেখা আছে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে দেখে নেবে চারটা অপশনকে তোমরা একবার। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সিউডোনিম। এই সিউডোনিম কি? এই সিউডোনিমের বাংলা মানে হচ্ছে ছদ্মনাম, ঠিক আছে, ছদ্মনাম। বুঝতে পারলাম। তাহলে এই সিউডোনিমের বাংলা মানে হচ্ছে কি ছদ্মনাম। বিশেষ করে এটা অথর যারা থাকে তারা ব্যবহার করে। তাহলে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এরপরে আসছে আমরা সেকেন্ড পার্টে। আচ্ছা আবার বলে রাখি যে এই যেটা 20 স্পেশাল মক টেস্ট, তো যারা এখনও পারচেস করোনি বা পারচেস করার কথা ভাবছো অবশ্যই পারচেস করে নাও। জাস্ট এটা গুরু দক্ষিণা হিসেবে মাত্র রাখা হয়েছে কত 39 রুপিস, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সেট যদি দেখি আমরা যে পার সেট আমাদের 2 টাকা করে পড়ছে, তাহলে খুব বেশি না। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই যে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং আর কোশ্চেন যেটা আছে পুরো একবারে নতুন সিলেবাস অনুযায়ী এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং প্রত্যেকটা পিডিএফ আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। 20 স্পেশাল মক টেস্ট 20 পিডিএফ পাবে তোমরা, ঠিক আছে। এবং প্রত্যেকটা পিডিএফের নিচে অ্যান্সার দেওয়া আছে, একদম পার্ট করে খুব সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, তোমরা পিডিএফটা দেখলেই বুঝতে পারবে। তো যারা এখনও পারচেস করোনি বা পারচেস করতে চাইছো অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে বা এখানে ফোনপেতে পেমেন্ট করে তারপরে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলেই তোমরা পেয়ে যাবে, ইমিডিয়েট পেয়ে যাবে, ঠিক আছে। তো চলে আসি এরপরে সেকেন্ড পার্টে থাকবে জিকে, টোটাল 20 প্রশ্ন। তো চলে আসি প্রথম প্রশ্ন বলা আছে যে বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? বহুবার পরীক্ষায় এসছে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে?
তাহলে সঠিক উত্তর কি কাকে হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মনে রাখবে ভারতীয় জাতীয় আন্দোলনের প্রথম সারির নেতা হিসাবে তার অসামান্য প্রতিভার জন্য তাকে এই খ্যাতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েও কতদিন মন্ত্রী পদে থাকা যায়? একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন। ঠিক আছে, সংসদে কোনো কক্ষের সদস্য না হয়েও কতদিন মন্ত্রী পদে থাকা যায়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 6 মাস। অপশন বি 6 মাস। মনে রাখবে আর্টিকেল 75 ক্লজ 5, আর্টিকেল 75 এর এই যে ক্লজ 5 যেটা আছে এই অনুযায়ী কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রী হতে পারেন, তবে তাকে 6 মাসের মধ্যেই যে কোনো কক্ষের একটি কক্ষের অর্থাৎ লোকসভা অথবা রাজ্যসভার সদস্য নির্বাচিত হতে হয়। ঠিক আছে, মনে রাখবে মানে 6 মাস না হতে পারবে, সদস্য না হয়ে মন্ত্রী হতে পারবেন, কিন্তু তাকে 6 মাসের মধ্যেই আবার লোকসভা বা রাজ্যসভার কোনো একটা কক্ষে তাকে সদস্য নির্বাচিত হতে হবে। এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বরে আছে বিশাখ নির্দেশিকা। বিশাখ নির্দেশিকা বা বিশাখা গাইডলাইন্স কোন বিষয়ের সাথে সম্পর্কিত? জেন্ডার অ্যাওয়ারনেস থেকে আছে যে বিশাখ নির্দেশিকা বা বিশাখা গাইডলাইন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধ। এই যে অপশন বি যেটা দেওয়া আছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধ, এটার জন্য এই বিশাখা গাইডলাইন দেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে 1997 সালে রাজস্থানের 1997 এই 1997 সালে রাজস্থানের ভানওয়ারি দেবী মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঐতিহাসিক নির্দেশিকা জারি করে। তাহলে রাজস্থানের ভানওয়ারি দেবী মামলার পরিপ্রেক্ষিতে মনে রাখবে এটা। আচ্ছা, ইয়াটা মনে রাখলেই হবে 1997। ঠিক আছে, 1997। এরপর আসছি 4 নম্বর বলছে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিলেন? আচ্ছা, পরীক্ষায় এটা আসে যে কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়, কিন্তু এটা পুরনো ট্রেন্ড হয়ে গেছে। এবার কিন্তু কোয়েশ্চেন এভাবেও আসছে যে সমুদ্রগুপ্তকে যে ভারতের নেপোলিয়ন বলা হয় এই উপাধি কে দিয়েছিলেন বা কে বলেছিলেন তাকে? ঠিক আছে, তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ বা ভিএ স্মিথও বলা হয়। ঠিক আছে, অপশন বি। তাহলে কার এই যে নেপোলিয়নের যে দিগ্বিজয় যেটা আছে না সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের সাথে নেপোলিয়নের দিগ্বিজয়ের তুলনা করে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। এরপরে 5 নম্বর বলছে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধির কারণ কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধির কারণ কি বা বিওডি বৃদ্ধির কারণ কি? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশন বি জল দূষণ বৃদ্ধি। অপশন বি জল দূষণ বৃদ্ধি। ঠিক আছে, মনে রাখবে জলে পচনশীল জৈব পদার্থের পরিমাণ বাড়লে অণুজীবীদের অক্সিজেন চাহিদা বেড়ে যায়, যা উচ্চ বিওডি দ্বারা জল দূষণকে নির্দেশ করে। তাহলে এটা সোজা মনে রাখবে যে বিওডি বৃদ্ধির কারণ হচ্ছে কি জলদূষণ বৃদ্ধি। এরপর আসছি 6 নম্বরে হচ্ছে যে প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহৃত হতো? প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহৃত হতো? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব। ঠিক আছে, 1940-এর দশকে প্রথম দিকে বিশাল কম্পিউটারগুলিতে হাজার হাজার ভ্যাকিউম টিউব ব্যবহৃত হতো। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর বলছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্টিকেল 61। আর্টিকেল 61। মনে রাখবে যে সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের যে কোনো কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায়। ঠিক আছে, এর জন্য 14 দিনের নোটিশ প্রয়োজন। তাহলে কত দিনের প্রয়োজন? 14 দিনের নোটিশ প্রয়োজন, এটা মনে রাখবে। ঠিক আছে, যে সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে কোনো কক্ষে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায়, তবে এই জন্য 14 দিনের নোটিশ প্রয়োজন। এরপর আসছি 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে ভারতের মোট আয়তন বিশ্বের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশ? ভারতের মোট আয়তন বিশ্বের মোট ভৌগোলিক আয়তনের কত শতাংশ? এখানে পার্সেন্টেজ অনুযায়ী জিজ্ঞাসা করেছে। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে আচ্ছা, যদি আয়তনের দিক থেকে বলে তাহলে ভারতের স্থান হচ্ছে 7th। আয়তনের দিক থেকে বললে ভারতের স্থান হচ্ছে 7th, আর পার্সেন্টেজ অনুযায়ী যদি বলে তাহলে এটা হয়ে যাবে 2.4%। তাহলে এটা অপশান এ। অপশান এ। ঠিক আছে, এরপর আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে অমিত্রঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অমিত্রঘাত উপাধি কে ধারণ করেছিলেন? বহুবার পরীক্ষা এসেছে এবং বারবার অনেকেই এটা ভুল করে থাকে যে অমিত্রঘাত উপাধি কে ধারণ করেছিলেন। তাহলে এই যে অমিত্রঘাত উপাধি এটা হচ্ছে কি বিন্দুসার। মনে রাখবে
মৌর্য সম্রাট বিন্দুসার শত্রুদের বিনাশকারী হিসাবে গ্রিকদের কাছে অমিত্র ছেটস বা সংস্কৃতে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন। তাহলে কে? বিন্দুসার। অনেকেই এটা কি বিম্বিসার করে চলে আসে, কিন্তু এটা বিম্বিসার না, এটা বিন্দুসার, ঠিক আছে। আর গ্রিকদের কাছে এটা অমিত্র ছেটস বলে পরিচিত ছিল, এটা সংস্কৃতে একে অমিত্রঘাত বলা হয়। এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর বলছে সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন ধারা এবং কততম অংশে বর্ণিত? সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন ধারা এবং কততম অংশে বর্ণিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্টিকেল 368, অপশন এ, আর্টিকেল 368 পার্ট 20, ঠিক আছে। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে এই সংবিধান সংশোধনী পদ্ধতিটি নেওয়া হয়েছে, আর্টিকেল 368 পার্ট 20। এরপরে আসছি 11 আছে এসকিউএল এর পূর্ণরূপ কি? কম্পিউটার থেকে প্রশ্ন দেওয়া আছে, এসকিউএল এর পূর্ণরূপ কি, ঠিক আছে। তাহলে এসকিউএল এর পূর্ণরূপ কি হবে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হ্যাঁ, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অপশান বি, ঠিক আছে। এটি রিলেশনাল যেটা আছে, ঠিক আছে, ডেটাবেস ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর আসছে 12 আসছে আম্রবৃষ্টি, যেটাকে ম্যাঙ্গো সোয়ার বলা হয়। আম্রবৃষ্টি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? আম্রবৃষ্টি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? বহুবার পরীক্ষায় এসছে আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো সোয়ার যাকে বলা হয়, এটা দেওয়া হয় কর্ণাটক ও কেরালা। অপশন সি কর্ণাটক ও কেরালা, ঠিক আছে। মনে রাখবে গ্রীষ্মের শেষে প্রাক বর্ষা অর্থাৎ বর্ষার শুরুতে বৃষ্টিপাত যা আম দ্রুত পাকতে সাহায্য করে তাকে দক্ষিণ ভারতে অম্রবৃষ্টি বলা হয় বা ম্যাঙ্গো সোয়ার বলা হয়। এরপর আসছি 13 নম্বরে আছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো যাকে বলা হয় 10% সূত্রটি কে দিয়েছিলেন? বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বা এনার্জি ফ্লোর 10% সূত্রটি কে দিয়েছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কী হবে? অনেকে চার্লস ডারউইন করে থাকে, কিন্তু চার্লস ডারউইন না, এটা হয়ে যাবে কি রেমন্ড লিন্ডেম্যান। এই সূত্র অনুযায়ী বলা হয় যে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী স্তরে মাত্র 10% স্থানান্তরিত হয়। একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী স্তরে মাত্র 10% স্থানান্তরিত হয়। বাকি এই যে 90% যেটা আছে, এই 90% শক্তি তাপে রূপান্তরিত হয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই থিওরি দিয়েছিলেন কি রেমন্ড লিন্ডেম্যান। এরপর আসছে 14 নম্বর প্রশ্ন হচ্ছে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে নর্মদা একটা কি পশ্চিম বাহিনী নদী। আচ্ছা, ভারতের আরেকটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ কি? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আরেকটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ, ঠিক আছে। তাহলে নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অমরকণ্টক মালভূমি, ঠিক আছে, অপশান বি, অমরকণ্টক মালভূমি। তাহলে মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়ে এই নর্মদা নদী গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে অমরকণ্টক মালভূমি। এরপরে 15 নম্বর বলছে গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্মোপদেশ প্রচার করতেন? বলা আছে গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্মোপদেশ প্রচার করতেন? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সংস্কৃত হবে না কিন্তু, ঠিক আছে, এটা হয়ে যাবে পালি। সাধারণ মানুষের ভাষা পালি ভাষায় সাধারণ মানুষের কাছে বৌদ্ধ ধর্মকে সহজবোধ্য করে তোলার জন্য গৌতম বুদ্ধ তৎকালীন প্রচলিত ভাষা এই পালি ভাষায় তার ধর্মোপদেশ বা ধর্মীয় বাণী প্রচার করতেন। এরপর আসছি 16 নম্বর বলছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে আয়তনের বিচারে? ঠিক আছে, আয়তনের বিচারে বলেছে, কিন্তু ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি অরণ্য রয়েছে আয়তনের বিচারে? তাহলে 4টা অপশন হয়ে যাবে কি মধ্যপ্রদেশ। আর এক্ষেত্রে যদি বলে এটাও বলে রাখি, এই যে এমপি বলা আছে, এই এমপি যদি পার্সেন্টেজ অনুযায়ী বলে, যে পার্সেন্টেজ বা শতাংশের বিচারে যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে মিজোরাম, ঠিক আছে। শতাংশ অনুযায়ী বলে যদি, এটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে, শতাংশের বিচারে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি মিজোরাম। সব থেকে বেশি পার্সেন্টেজ অনুযায়ী যদি বলে তাহলে সেটা হয়ে যাবে মিজোরামে আছে। আর আয়তনের বিচারে বললে সেটা হয়ে যাবে মধ্যপ্রদেশ। বুঝতে পারলাম? এরপর আসছি 17 নম্বরে আসছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অনেকেই এটা সরোজিনী নাইডু করে আসবে, কিন্তু এটা সরোজিনী নাইডু হবে না, এটা হবে কি অ্যানি বেসান্ত। কারণ এখানে বলা হয়েছে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, যদি এখানে থাকতো প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে সেটা হয়ে যাবে সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় যদি বলে তাহলে সেটা হয়ে যাবে সরোজিনী নাইডু, কিন্তু যেহেতু শুধু প্রথম বলেছে মহিলা সভাপতি তাহলে সেটা হবে অ্যানি বেসান্ত। তাহলে সেটা হবে কি অ্যানি বেসান্ত, ঠিক আছে।
কত সালে যদি বলে তাহলে এটা হয়ে যাবে 1917। ঠিক আছে, এরপরে আসছি 18 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের কোন উপকূলীয় সমভূমি মালাবার উপকূল নামে পরিচিত? ভারতের কোন উপকূলীয় সমভূমি মালাবার উপকূল নামে পরিচিত? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, এই যে কেরালার যে উপকূল আছে, এই কেরালার উপকূলকেই বলা হয় কি মালাবার উপকূল। ঠিক আছে, মনে রাখবে এই যে কেরালার উপকূলকে বলা হয় পশ্চিম উপকূল যেটা আছে, এইভাবে যদি আমি দেখি, ঠিক আছে, এভাবে যদি দেখি তাহলে এই যে পশ্চিম উপকূল, এটা হচ্ছে পূর্ব উপকূল, এটা কি পূর্ব উপকূল, আর এটা হচ্ছে পশ্চিম উপকূল। এখানে বে অফ বেঙ্গল, এদিকে আছে আরাবিয়ান সি, ঠিক আছে, আর এদিকে ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে এই যে পশ্চিম উপকূল, এটা গুজরাট উপকূল এদিকে যাচ্ছে, আর এই দিকে যে সাউথের যে এই পার্টটা আছে না, এই পার্টটা এটাকেই বলা হয় মালাবার উপকূল। ঠিক আছে, তাহলে এই যে পশ্চিম উপকূলের দক্ষিণ অংশ অর্থাৎ কেরালা উপকূলকে মালাবার বলা হয়। আর এটি কয়াল, মনে রাখবে এখানে যে মালাবার উপকূলের যে লেগুন আছে, এই লেগুনকেই বলা হয় কয়াল, যেরকম আছে ভেম্বানাথ কয়াল, ঠিক আছে, এগুলোর জন্য বিখ্যাত। তাহলে এটা হয়ে যাচ্ছে কি অপশন ডি, অপশন ডি। এরপর আসছি 19 নম্বর। 19 নম্বর বলছে জেট স্ট্রিম বা জেট বায়ু ভারতের জলবায়ুর কোন ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত? জেট বায়ু বা জেট স্ট্রিম ভারতের জলবায়ুর কোন ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝা, অপশন বি, অপশন বি। এরপর আসছি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে 2026 সালে ভারতের প্রত্যাশিত বা এক্সপেক্টেড যেটা আছে জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ ঘোষণা করেছে আইএমএফ? ঠিক আছে, তাহলে এই যে বলছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা বলছে ভারতের প্রত্যাশিত 2026 সালে প্রত্যাশিত বা এক্সপেক্টেড জিডিপির যে বৃদ্ধির হার গ্রোথ রেট, সেটা কত শতাংশ বা কত পার্সেন্টেজ ঘোষণা করেছে আইএমএফ? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, 6.3%, 6.3%। ঠিক আছে, এরপর আসছি। আচ্ছা, এখানে আর একটু বলে রাখি যে এই যে যারা এখনও পারচেস করতে চাইছো বা পারচেস করেনি, তারা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করবে, আর এই ফোনপে নাম্বারে পেমেন্ট করে মাত্র 39 টাকা গুরু দক্ষিণা হিসাবে। ঠিক আছে, প্রত্যেকটা স্পেশাল মক টেস্ট নতুন সিলেবাস অনুযায়ী একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্নগুলো দেখতেই বুঝতে পারবে। আর 20টি যে মক টেস্ট দেওয়া আছে, প্রত্যেকটি মক টেস্ট কিন্তু আলাদা আলাদা পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, টোটাল 20টি পিডিএফ দেওয়া হবে এবং প্রত্যেকটি পিডিএফের শেষে এইভাবে ছক করে পরে জিকের জন্য আলাদা, এইভাবে ছক করে জিকের জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা অ্যান্সার শিট দেওয়া আছে, মানে একটা পিডিএফের মধ্যে দেওয়া আছে, পার্ট করে দেওয়া আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যারা এখনও পারচেস করেনি অবশ্যই, বা পারচেস করতে চাইছো অবশ্যই এই কমেন্ট করবে। সময় কিন্তু খুব বেশি নাই, 1 মার্চ পরীক্ষা আছে, আর যেটা গ্রুপ ডি যেটা আছে সেটা 8 মার্চ আছে। ঠিক আছে, তো সেটা অবশ্যই তোমরা জানো, তো সময় খুব বেশি নেই। যারা এখনও কমেন্ট করতে পারচেস করতে চাইছো বা পারচেস করার ইচ্ছা আছে তারা অবশ্যই কমেন্টে জানাবে। মক টেস্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ।